আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, পারফরমেন্স অফ রেসিপ্রোকাল প্রমিস। গতদিন যেটা আহ, শেষ করার সময় বলেছিলাম, পারফরমেন্সের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি। এই বি- বিষয়টা নিয়ে আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম, এবং আহ, গতদিন আমরা যেখানে শেষ করেছি সেইখান থেকেই আজকে যেটা শুরু করব। একটা চুক্তিতে যারা পক্ষ যারা পক্ষ থাকেন, তাদের মধ্যে পক্ষই অফার অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে অফারের পরিপ্রেক্ষিতে কাউন্টার অফার, এবং এই অফার কাউন্টার অফারের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে বার্গেন হতে হতে একজনের অফার অপর পক্ষ যখন অ্যাকসেপ্ট করেন, সেটা প্রমিস হিসেবে আহ, যিনি অফার করেছিলেন তিনি প্রমিসার, আর যিনি অফারটা অ্যাকসেপ্ট করেছেন তিনি হয়ে গেছেন প্রমিসি। তো এইটার বিপরীতে ওই পক্ষ যদি কোনো কাউন্টার অফার করে থাকেন, সেই কাউন্টার অফারের ভিত্তিতে প্রথমে যিনি যিনি মূল অফারটা করেছিলেন এবং তার অফারটা অ্যাকসেপ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি মূল প্রমিসার, তিনি এখন ওই কাউন্টার অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়ার পরিপ্রেক্ষিতে যিনি ছিলেন মূল প্রমিসি, তিনি এখন এই কাউন্টার অফার যেটা তিনি দিয়েছেন মূল প্রমিসারকে, সেই কাউন্টার অফারটা মূল প্রমিসার অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথে এখন তিনি হয়ে গেছেন রেসিপ্রোকাল প্রমিসার। আর মূল প্রমিসর যিনি ছিলেন তিনি হয়ে যাচ্ছেন রেসিপ্রোকাল প্রমিসি, অর্থাৎ ভাইস ভার্সা। পরস্পর পরস্পরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এবং যেটা কমন এক্সাম্পল আমরা আহ, দিয়ে আলোচনা করি সবসময়, সেটাকে সামনে রেখেই যদি বলি, সম্পত্তি বিক্রি করার জন্য চুক্তি হচ্ছে। যিনি সম্পত্তির মালিক বা বিক্রেতা, তিনি তার সম্পত্তি বিক্রি করার জন্য অফার দিয়েছেন, যিনি ক্রেতা হিসেবে এই সম্পত্তি কেনার জন্য তার অফারটা অ্যাকসেপ্ট করেছেন। এটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে বিক্রেতা যিনি, তিনি সম্পত্তিটা বিক্রি করার জন্য এখন ক্রেতার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রমিসর, আর যিনি ক্রেতা তিনি হয়ে যাচ্ছেন প্রমিস। এর বিপরীতে বেচা কেনা বা বিক্রির বিষয় যেহেতু, যিনি ক্রেতা তিনি কত টাকায় সম্পত্তিটা কিনবেন সেই টাকার ফিগারটা যখন ফিক্স হয়ে গেছে, সেই পার্সপেক্টিভে তিনি হয়ে যাচ্ছেন মূল যিনি প্রমিসর, অর্থাৎ বিক্রেতার বরাবরে রেসিপ্রোকাল প্রমিসর। অর্থাৎ যিনি বিক্রেতা তিনি তার সম্পত্তি বিক্রি করার জন্য যেরকম বাউন্ড প্রমিসর, এর বিপরীতে যিনি সম্পত্তি কিনছেন তিনি টাকা দিয়ে সম্পত্তিটি কেনার জন্য তিনিও একটা রেসিপ্রোকাল প্রমিসের মাধ্যমে মূল প্রমিসরের কাছে তিনিও বাউন্ড হয়ে গেছে। পরস্পর পরস্পরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছে। একজন বিক্রি করবেন, আরেকজন টাকা দিয়ে কিনবেন। একজন সম্পত্তি দিবেন, আরেকজন টাকা দিবেন। এই পারস্পরিক প্রতিশ্রুতি বা রেসিপ্রোকাল প্রমিস, এইটার পারফরমেন্সের যখন বিষয় আসবে, তখন কিভাবে পারফরমেন্সের বিষয়টা চলবে বা কি বিধিবিধান দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে। সেকশন 51 এ আপনারা যখন যাবেন, সেখানে যে বিষয়টা বলা হচ্ছে যে যদি চুক্তিতে যেটা প্রমিস এবং রেসিপ্রোকাল প্রমিস, মূল যেটা প্রমিস এবং এর বিপরীতে যেটা রেসিপ্রোকাল প্রমিস, বা এক কথায় বলতে গেলে পারস্পরিক প্রতিশ্রুতি, এটা সাইমultaneously বা একসাথে, অর্থাৎ এট এ টাইম বা যুগপৎ বাংলায় বলতে গেলে, ইংরেজিতে বললে সাইমultaneously, একই সাথে
পারফর্ম তো বলা হচ্ছে যে যিনি মূল প্রমিসর তিনি তার প্রমিসটা পারফর্ম করার জন্য ততক্ষণ পর্যন্ত বাধ্য হবেন না যতক্ষণ পর্যন্ত রেসিপ্রোকাল প্রমিসর যিনি বা তার যিনি প্রমিজি তিনি যে বিপরীতে যে প্রতিশ্রুতিটা দেওয়ার মাধ্যমে রেসিপ্রোকাল প্রমিসর তিনি তার প্রমিসটা পারফর্ম করতে ইচ্ছুক থাকবেন না বা প্রস্তুত থাকবেন না। যে এক্সাম্পল যেটা আলোচনা করছিলাম সেটাই দিয়েই বলি যে বেচা এবং কেনা সম্পত্তি বেচা কেনার জন্য চুক্তি হয়েছে। বিক্রেতা সম্পত্তি বিক্রি করতে প্রতিজ্ঞাবদ্ধ, ক্রেতা টাকা দিয়ে কিনতে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে এখানে দেখেন চুক্তির ধরন এবং বিষয়বস্তুর প্রেক্ষাপটে যেটা দেখা যাবে যে বেচা কেনা হবে, এক হাতে টাকা লেনদেন হবে, আরেক হাতে বেচা কেনা হবে। সচরাচর আমরা দোকান থেকে যেভাবে জিনিসপত্র কিনি সেটাকে দিয়ে যদি আমরা চিন্তা করি, এক হাতে টাকা দিচ্ছি, আরেক হাতে জিনিস নিচ্ছি, সাইমultaneously এখানে পারফরমেন্সের বিষয় আছে। এখন যেটা বলা হচ্ছে যে এখানে যিনি মূল প্রমিসর তিনি তার প্রমিসটা পারফর্ম করার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু যিনি তার প্রমিস অর্থাৎ যার বরাবরে তিনি এটা পারফর্ম করবেন তিনি যে একটা কাউন্টার প্রমিস করেছেন, একটা যে রেসিপ্রোকাল প্রমিস করেছেন, সেই প্রমিসটা পারফর্ম করার জন্য তিনি যতক্ষণ পর্যন্ত প্রস্তুত থাকবেন না বা তিনি ইচ্ছুক হবেন না, উইলিংলি তিনি এগিয়ে আসবেন না, ততক্ষণ পর্যন্ত মূল প্রমিসর তার প্রমিসটা পারফর্ম করতে বাধ্য না। ক্রেতা যদি সম্পত্তি কেনার জন্য টাকা পয়সা নিয়ে প্রস্তুত হয়ে না আসে, বিক্রেতার কি সম্পত্তি বিক্রি করার কোনো বাধ্যবাধকতা আছে? একেবারে সিম্পল এক্সাম্পল দিয়ে চিন্তা করে বিক্রেতা বলছে আমি সম্পত্তি বিক্রি করার জন্য প্রস্তুত, তো সম্পত্তি তো আমি আর পানিতে এমনি ফেলে দিব না বা এমনি দিয়ে দিব না, বিক্রি যেহেতু টাকা আসতে হবে, ক্রেতাকে টাকা নিয়ে প্রস্তুত হয়ে আগে এগিয়ে আসতে হবে, প্রস্তুত থাকতে হবে। যেই দিন ফিক্স করা আছে সেই দিন ক্রেতা টাকা পয়সা নিয়ে রেডি হয়ে আসলে দেন বিক্রেতার অব্লিগেশন হচ্ছে তার প্রমিসটা পারফর্ম করা। অর্থাৎ রেসিপ্রোকাল প্রমিসর হিসেবে সে যতক্ষণ পর্যন্ত তার প্রমিসটা পারফর্ম করার জন্য রেডি থাকবে না, প্রস্তুত থাকবে না, ততক্ষণ পর্যন্ত মূল প্রমিসরের তার প্রমিসটা পারফর্ম করার কোনো বাধ্যবাধকতা এখানে থাকবে না বা তাকে তার প্রমিসটা আর পালন করতে হবে। ক্রেতা টাকা দেওয়ার জন্য তার প্রমিসটা পারফর্ম করার জন্য প্রস্তুত থাকলেই বিক্রেতাকে তার সম্পত্তি বিক্রি করার প্রমিসটা পারফর্ম করতে হচ্ছে, আদারওয়াইজ তিনি এই প্রমিসটা পারফর্ম না করলে তাকে কোনোভাবে এখানে দোষী সাব্যস্ত করা যাবে না বা দায়ী করা যাবে। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একেবারে মানে আমাদের কমন এক্সাম্পল যেটা আছে সেইটার দিয়ে সেটাকেই মানে অনেকটা বলা যায়, এক্সাম্পলটাকে একেবারে ল্যাঙ্গুয়েজ আকারে এখানে আইনের মধ্যে সেট করা হয়েছে। আচ্ছা, এরপরের বিষয়টা যেটা আছে 52 ধারাতে, সেটা হচ্ছে এই রেসিপ্রোকাল প্রমিস এবং রেসিপ্রোকাল প্রমিস এটার যখন পারফরমেন্সের বিষয় আসবে, পারফরমেন্স চুক্তির ধরন এবং বিষয়বস্তু অনুযায়ী যদি দেখা যায় যে এখানে যে কোনটার পর কোনটা হবে, অর্থাৎ কার পারফরমেন্স আগে হবে, কি মূল প্রমিসরের পারফরমেন্স আগে হবে নাকি রেসিপ্রোকাল প্রমিসর যিনি আছেন তার পারফরমেন্স আগে হবে। যদি চুক্তিতে এই ধরনের একটা মানে সিকোয়েন্স বা পরিক্রমা বা একটা অর্ডার, একটা ক্রম উল্লেখ থাকে যে প্রথমে ওই উনি এটা করবেন দেন আমি এটা করব, মনে করেন আপনার সম্পত্তি আপনি ডেভেলপ করার জন্য ডেভেলপার হিসেবে আমার সাথে চুক্তি করছেন, ঠিক আছে? আপনি সম্পত্তি আমাকে দিয়ে ডেভেলপ করাবেন, আমি আপনার সম্পত্তি ডেভেলপ করে বিল্ডিং করে সেখান থেকে বিল্ডিং এর মনে করেন একটা শেয়ার, মনে করেন 50% শেয়ার আপনাকে দেব এবং আরো অন্যান্য ফ্যাসিলিটিস চুক্তিতে আমরা সেট করেছি যেগুলো আপনি আমার কাছ থেকে পাবেন, ডেভেলপারের কাছ থেকে পাবেন।
ঠিক আছে? তাহলে আমি এই বিল্ডিংটা করে দেওয়ার জন্য আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ আমি হচ্ছে এই প্রমিজার আর আপনি হচ্ছেন এই প্রমিজি। বিল্ডিংটা করে আমি আপনাকে এই বিল্ডিং এর 50% শেয়ার প্লাস আরো অন্যান্য আনুষঙ্গিক ফ্যাসিলিটিস আমি আপনাকে দিতে বাধ্য। আচ্ছা, তাহলে এখন বিল্ডিং করব কোথায়? আপনার সম্পত্তিতে, ঠিক আছে? তো সম্পত্তিতে, আপনার সম্পত্তিতে মনে করেন আপনি এখন সে আপনার বাড়ি আছে, সেই বাড়িতে আপনি থাকছেন, বাড়িতে আপনি আছেন। চুক্তিতে লেখা হচ্ছে, মানে লেখা হলো এভাবে যে আপনার কাছ থেকে আপনি আপনার বর্তমানে সম্পত্তি যেটা আছে, যে বাড়িটা আছে, সেই বাড়িটা ভেঙে জায়গাটা খালি করে আপনি আমাকে বুঝিয়ে দেওয়ার পরে আমি আপনাকে মনে করেন 3 বছর বা 4 বছর এই সময়ের মধ্যে বিল্ডিং করে আপনাকে বুঝিয়ে দিব, এবং এই সময়ের মধ্যে আরো অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো আমি আপনাকে দিব, তাই তো? তাহলে এখন মনে করেন আমি আপনাকে বিল্ডিং করে বিল্ডিং এর শেয়ার আপনাকে বুঝিয়ে দেব। আমার এই প্রমিসটা পারফর্ম করার আগে আপনাকে আপনার সম্পত্তিটা আমাকে বুঝিয়ে দিতে হবে চুক্তি অনুযায়ী, তাই তো? আপনি যদি আমাকে সম্পত্তি বুঝাই না দেন, আমি তো আর বিল্ডিং এর কাজটা আমি শুরু করতে পারবো না বা করতে পারছি না, জি এবং স্যার, সেই জি হিসেবে স্যার। আমার প্রমিসটা আমি পারফর্ম করতে পারছি না। তাহলে এই যে চুক্তির মধ্যে পারফরমেন্সের অর্ডার বা পারফরমেন্সের যে একটা সিকোয়েন্স, কোনটা আগে হবে কোনটা পরে হবে, দেখা যাবে যে চুক্তির বিষয়বস্তু এবং ধরন এইগুলোর প্রেক্ষাপটে মূল প্রমিসরকে তার পারফরমেন্সের আগে রেসিপ্রোকাল প্রমিসরকে তার প্রমিসটা পারফর্ম করতে হবে। অর্থাৎ বিষয়বস্তুর ধরন অনুযায়ী, চুক্তির ধরন অনুযায়ী যেই প্রমিসটা মূল প্রমিস না রেসিপ্রোকাল প্রমিস, কোন প্রমিসটা আগে পারফর্ম করতে হবে সেটা যদি উল্লেখ থাকে তাহলে সেই সিকোয়েন্স অনুযায়ী পারফরমেন্স হতে হবে। আর যদি চুক্তিতে এই ধরনের কোনো কিছু উল্লেখ নেই যে কোন কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে, সেটা উল্লেখ নেই। সাপোজ মনে করেন এই চুক্তিতে এই ধরনের কোনো কথা উল্লেখ নেই, জাস্ট লেখা আছে ছোট, মানে আমরা মনে করেন তাড়াহুড়োর মধ্যে একটা চুক্তি করেছি, যে ডিটেলস কোনো কিছু আমরা এখানে লিখলাম না চুক্তিতে, যে শুধুমাত্র লেখা হলো যে আমি আপনাকে আপনি আমাকে দিয়ে একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং বানিয়ে আপনি আমাকে আপনাকে আমি বিল্ডিং এর 50% শেয়ার বুঝে দিব, এবং প্লাস মনে করেন আরো কিছু টাকা পয়সা, নগদ টাকা পয়সা দিব, এবং আরো অন্যান্য সুবিধা দিব। জাস্ট শর্টকাটে আমরা এইটুকু একটা চুক্তি সেরে ফেললাম, বাদ বাকি ডিটেলস অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আমরা লিখলাম না বা আনলাম না। কিন্তু তারপরও বিষয়বস্তু বা চুক্তির ধরন বা চুক্তির যে সাবজেক্ট ম্যাটার অবজেক্ট, যেটা ডিমান্ড করে যে বিল্ডিং করার আমার যে অব্লিগেশন, যে প্রমিসটা পারফর্ম করার যে বিষয়, সে অব্লিগেশনটা আমাকে ডিসচার্জ করার আগে আপনার কাছ থেকে আপনার জায়গাটা আমাকে বুঝে পেতে হবে। এটা যদিও চুক্তিতে উল্লেখ নাই। একটা হচ্ছে যে যদি উল্লেখ থাকে তাহলে যেভাবে উল্লেখ থাকবে সেইভাবে সেই ধারাবাহিকতায় পারফরমেন্সটা হবে। কোন প্রমিসটা কে আগে কি কি পারফর্ম করবেন, দেন কার পারফরমেন্স কিভাবে আসবে। প্রমিজার এবং রেসিপ্রোকাল প্রমিজার, পারস্পরিক প্রমিসটা কোনটা কে কার আগে কিভাবে বা ধারাবাহিকভাবে কোন কাজটার পর কোন কাজটা হবে, কারটা কি আগে হবে কারটা পরে হবে, সেটা যদি উল্লেখ থাকে তাহলে সেই অনুযায়ী হবে। আর উল্লেখ না থাকলে বলা হচ্ছে যে এটা চুক্তির ধরন, বিষয়বস্তু, এগুলোর উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হবে যে কোনটা আগে বা কারটা আগে পারফর্ম করতে হবে, সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে 53 ধারাতে, সেখানে যেটা বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রমিস এর বেলায় দুই পক্ষ মিলে চুক্তি করেছেন, দুপক্ষ বা এখানে পরস্পরের প্রতি এখানে কি অব্লিগেশন যেটা নির্ধারণ করা আছে
যার যেভাবে যেটা পারফর্ম করার কথা সেভাবে পারফরমেন্সের যখন সময় আসলো, দেখা যাচ্ছে যে পারফরমেন্সের বেলায় যদি এক পক্ষ অপর পক্ষকে তার প্রমিসটা, অর্থাৎ মূল প্রমিসর রেসিপ্রোকাল প্রমিসরকে বা রেসিপ্রোকাল প্রমিসর মূল প্রমিসরকে, অর্থাৎ একজন আরেকজনকে যদি তার পারফরমেন্সটা করার ক্ষেত্রে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোনোভাবে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে যিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন তিনি চাইলে ওখানে চুক্তির অবসান ঘটাতে পারবেন এবং চুক্তিটাকে ভয়েড হিসেবে সাব্যস্ত করতে পারবেন। এবং এই চুক্তিটার যে যদি এই কারণে আর পারফরমেন্স করা না যায়, তাহলে সেক্ষেত্রে এই যে যিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তিনি যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। আগের উদাহরণটাকে নিয়েই যদি আমরা আলোচনা করি, আপনি জমির মালিক হিসেবে বিল্ডিং করানোর জন্য ডেভেলপার হিসেবে আমার সাথে চুক্তি করলেন। চুক্তিতে বলা আছে যে আপনার কাছ থেকে জায়গা বুঝে পাওয়ার পর আমি সিডিএ থেকে প্ল্যান পাস করাবো। সিডিএ থেকে প্ল্যান পাস করানোর পরে আমি মনে করেন 3 বছর, 3.5 বছর বা 4 বছরের মধ্যে আপনাকে সব বিল্ডিং করে বুঝিয়ে দেব। যদি এই সময়ের মধ্যে করতে না পারি, তাহলে আরো 6 মাস এখানে গ্রেস পিরিয়ড নির্ধারণ করা থাকবে, যে আরো 6 মাস গ্রেস পিরিয়ড হিসেবে থাকবে। এরপরেও যদি না পারি, তাহলে আপনাকে যতদিন পর্যন্ত বিলম্ব হবে ততদিন পর্যন্ত আপনাকে আমি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবো। এরপরে মনে করেন লেখা আছে যে সিডিএ থেকে প্ল্যান পাস হওয়ার আগে, বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে, প্ল্যান পাস হয়ে আসার পরে বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে আমরা বসে ঠিক করব যে মানে কে কোন দিকে ফ্ল্যাট কিভাবে বুঝে নেব। অর্থাৎ ডেভেলপার হিসেবে আমার 50% শেয়ারের ফ্ল্যাট গুলো কোন দিকে, জমির মালিক হিসেবে আপনার শেয়ারের ফ্ল্যাট গুলো কোন দিকে, এগুলো সবগুলো আমরা বসে ঠিক করব। এরপর মনে করেন চুক্তিতে উল্লেখ করা আছে যে সিডিএ থেকে প্ল্যান পাস করানোর সময় জমির মালিক হিসেবে আপনার কনসেন্ট না নিয়ে বা আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স না নিয়ে, অ্যাপ্রুভাল না নিয়ে আমি সিডিএ থেকে কোনো প্ল্যান পাস করাইতে পারবো না। এইটাকে মাথায় রেখে এখন চিন্তা করি, এখন মনে করেন আমি ডেভেলপার হিসেবে আমার যে বিল্ডিং করার, আপনাকে বিল্ডিং করে সেখান থেকে যে আপনাকে 50% শেয়ার, আপনার যে প্রাপ্য ফ্ল্যাট বা স্পেস গুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার এই প্রমিসটা পারফর্ম করার ক্ষেত্রে রেসিপ্রোকাল প্রমিসের হিসেবে আপনার কাছ থেকে আমি যেগুলো পেতে বাধ্য, 1 নাম্বার যেটা বললাম জমির দখল বুঝে পেতে হবে। এরপরে দেখা যায় বলা আছে যে সিডিএ থেকে প্ল্যান পাস হয়ে আসার পরে কে কোন দিকে ফ্ল্যাট নিব সেটা ঠিক করার বিষয় আছে। এরপরে দেখা যেটা আছে যে সিডিএ থেকে প্ল্যান পাস করানোর সময় বিল্ডিং এর ডিজাইন কিরকম হবে না হবে সেটা দুপক্ষ মিলে বসে ঠিক করব, এবং আপনার কনসেন্ট ছাড়া সিডিএ থেকে আমি কোনো একা নিজে নিজে কোনো প্ল্যান পাস করাতে পারবো না। এই যে জায়গাগুলো যেগুলোতে আপনি জমির মালিক আমাকে এই যে আপনার রেসিপ্রোকাল প্রমিস গুলো আপনি পারফর্ম করতে বাধ্য, সেই পারফরমেন্সের বেলায় দেখা যাচ্ছে যে আপনি সেগুলো পারফর্ম করছেন না, এবং আপনি আপনার সেই প্রমিস গুলো পারফর্ম না করার কারণে আমি আমার যে প্রমিসটা আছে, মূল প্রমিসটা আছে যে বিল্ডিং করা এবং বিল্ডিং করে আপনাকে সিডিএ থেকে প্ল্যান পাস করানো এবং সিডিএ থেকে প্ল্যান পাস করে বিল্ডিং করা, বিল্ডিং করে দুজনের শেয়ারের যে ফ্ল্যাট গুলো সেগুলো বুঝে নেওয়া। এই জায়গাতে এসে আমি যদি আপনার এই রেসিপ্রোকাল প্রমিস যেটা আপনার পারফর্ম করার কথা সেটা পারফর্ম না করার মাধ্যমে
আপনি যদি আমাকে এই বিল্ডিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে আমি চাইলে এই জায়গাতেই বলতে পারি যে না ঠিক আছে ভাই, আপনার সাথে আর হবে না আমার। আপনি যেহেতু আমাকে পদে পদে এখানে বাধা সৃষ্টি করছেন, পদে পদে যেহেতু আমাকে মানে এগ্রিমেন্ট করার পরও আপনি আমাকে প্রতিটা স্টেজে গিয়ে আপনি আমার জন্য ট্রাবল ক্রিয়েট করছেন, আমার সাথে নন কোঅপারেশন করছেন, আমাকে জায়গা বুঝাই দিচ্ছেন না, সিডিএ থেকে প্ল্যান পাস করাইতে পারতেছি না। আবার জায়গা হয়তো বুঝে পেলাম, সিডিএ থেকে প্ল্যান পাস করার সময় আপনাকে বললাম যে প্ল্যানের ড্রাফটটা দেখেন, প্ল্যানের ড্রাফটটা দেখে এবার আপনি আমাকে বলেন কি করতে হবে না হবে, বা আপনি আপনার ক্লিয়ারেন্সটা দেন। আপনি এগুলো করতেছেন না, জুলাই রাখছেন। বা আপনার এই যে বিল্ডিং করার আগে, কাজ স্টার্ট করার আগে আমাদের দুইজনের অংশের ফ্ল্যাট গুলো প্ল্যান পাস হয়ে আসছে, দুইজনের পারফরমেন্সের বেলায় আপনি আমার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন। তো এই প্রতিবন্ধকতা যেহেতু আপনি তৈরি করছেন, এখন আমি বলতে পারি যে ভাই আপনার এই চুক্তি আর আপনার সাথে আমি পারফর্ম করা বা কন্টিনিউ করা আমার জন্য সম্ভব না। আমি চুক্তি এখানেই শেষ করলাম, চুক্তি এখানেই আমি ভয়েড হিসেবে সাব্যস্ত করলাম। আপনি এর মধ্যে আমার কাছ থেকে যা যা বেনিফিট নিয়েছেন, যা যে টাকা পয়সা আপনি আপনাকে ক্যাশ দিয়েছি, যে টাকা পয়সা আমি ইতিমধ্যে ইনভেস্ট করেছি এই কাজের, এই বিল্ডিং করার পার্সপেক্টিভে, সিডিএ থেকে প্ল্যান পাস করানো, আমি এখানে অলরেডি সাইটে আমি ম্যাটেরিয়ালস এবং লোকজন এখানে মোবিলাইজ করেছি, আমি এখানে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে ফেলেছি, এগুলো সবগুলো আপনি আমাকে ফেরত দিবেন, এটা ডিমান্ড করতে পারবে। স্যার আমার একটু ছোট একটা কনফিউশন ছিল, সেটা হলো মেইন প্রমিসর কে আর রেসিপ্রোকাল প্রমিসর কে। আমার মনে হয় এটা একটু মিস হয়ে গেছে, অথবা এটা কি মানে এক এক পার্সপেক্টিভের উপর কি ভেরি করে নাকি এই জিনিসটা? জি জি, হ্যাঁ সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এখানে অফার এবং অ্যাকসেপ্টেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে, যে কোনো চুক্তির বেলা যে চুক্তি করতে গেলে আপনার একজন অফার করবেন, অফার থাকবেন, আরেকজন অফারই। যাকে অফার করা হবে তিনি অফারটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে অফারার যিনি ছিলেন তার অফারটা প্রমিসে কনভার্ট হয়ে যাবে এবং তিনি হয়ে যাবেন প্রমিসর। এখন মনে করেন আপনার জায়গা দেখে আমি ডেভেলপ চয়েস হওয়াতে আমি আপনার কাছে অফার দিলাম যে ভাই আমি আপনার এই জায়গায় ডেভেলপ করে আমি এখানে একটা মনে করেন 10 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করব, ঠিক আছে, আমার অফারটা আপনি অ্যাকসেপ্ট করলেন। তাহলে এবার আমি অফার থেকে হয়ে গেলাম প্রমিসর, আপনি হয়ে গেলেন অফারি থেকে প্রমিজি, ঠিক আছে। প্রমিসটা মূল অফারটা, এইটা মূল অফারের ভিত্তিতে আমি প্রমিসর, আপনি প্রমিজি। এখন এই প্রমিসের পার্সপেক্টিভে যখন আমাদের মধ্যে এই কন্ট্রাক্টটা ডেভেলপ করছে, আমরা যখন একটা কন্ট্রাক্টের দিকে যাচ্ছি, আনুষঙ্গিক আরো যে বিষয়গুলো আছে সেগুলোর উপর যখন আমরা আলোচনা করতে বসছি, তখন দেখা যাচ্ছে যে অফারের পরিপ্রেক্ষিতে একজনের পক্ষ থেকে অফার আসছে, অপর পক্ষ সেটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে যেভাবে অফার এসছে সেভাবে অ্যাকসেপ্ট করার পরিপ্রেক্ষিতে তিনি সেটার বিপরীতে একটা কাউন্টার অফার দিচ্ছেন, ঠিক আছে। অথবা চুক্তি করার সময় দুপক্ষ মিলে সেট করছেন যে আমি এই কাজ করব, আপনি এই কাজ করবেন। রেসিপ্রোকাল প্রমিসের মধ্যে দুপক্ষই বাইন্ডিংস এর মধ্যে আসছে। আমি এখানে মূল প্রমিসটা হচ্ছে যে বিল্ডিং আমি ডেভেলপার হিসেবে আমি বিল্ডিং করব, ঠিক আছে। এখন এই বিল্ডিং করার ডেভেলপার হিসেবে বিল্ডিং করার আমার যে মূল প্রমিসটা আছে, এটার পার্সপেক্টিভে এখন যে সমস্ত রেসিপ্রোকাল প্রমিস গুলো আমাদের মধ্যে সেট, যেমন সম্পত্তি, আপনার সম্পত্তি আপনি আমাকে বুঝিয়ে দিলে, দখল বুঝিয়ে দিলে না তারপর আমি আপনার বিল্ডিং করতে পারবো, তাই তো? আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সম্পত্তি আমাকে বুঝাই দিবেন না ততক্ষণ পর্যন্ত আর আমি তো নিজে গিয়ে এমনিতে গিয়ে বিল্ডিং করা তো আমার জন্য সম্ভবপর না। মনে করেন সেখানে একটা এক্সিস্টিং বাড়ি আছে, সেই বাড়িটা ভেঙে খালি করে জায়গাটা আমাকে বুঝিয়ে দিতে হবে, এবং চুক্তিতে লেখা আছে যে আপনার কাছ থেকে জায়গার দখল বুঝে পাওয়ার পরে আমি
এত 4 বছর 5 বছর বা একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে, ওই সময়ের মধ্যে বিল্ডিং এর কাজটা শেষ করে আপনার সাপোজ মনে করেন 50% শেয়ারের ফ্ল্যাট গুলো আপনাকে বুঝিয়ে দিব, প্লাস এই সময়ের মধ্যে আমি হয়তো মনে করেন আপনাকে আরো 50 লাখ 1 কোটি টাকা আরো ক্যাশ টাকা দিব এইটার পাশাপাশি বেনিফিট হিসেবে ইনস্টলমেন্টে। ঠিক আছে, এরপরে মনে করেন আরো যে সমস্ত প্রমিস, রেসিপ্রোকাল প্রমিস গুলো আমাদের মধ্যে সেট করা হচ্ছে যে মানে সিডিএ থেকে প্ল্যান পাস করাবো আমি, বিল্ডিং যেহেতু আমি করব, সিডিএ থেকে প্ল্যান পাস করাবো আমি, এটা আমার মূল প্রমিস। রেসিপ্রোকাল প্রমিস হিসেবে আপনার সাথে যেটা সেট করা হয়েছে যে সিডিএ থেকে প্ল্যান পাস করানোর আগে আপনার কনসেন্ট নিতে হবে, বিল্ডিং এর ডিজাইনটা, বিল্ডিং এর মানে প্ল্যানটা কিভাবে হবে, আপনি মানে দুজনের মধ্যে ঠিক হলো যে আপনাকে দেখিয়ে আপনার ক্লিয়ারেন্স নিয়ে আপনার কনসেন্ট নিয়ে দেন আমি এবার সিডিএ থেকে প্ল্যান পাস করাবো। ঠিক আছে, তো এইরকম স্যার আমি এই ব্যাপারগুলো পরে এগুলো বুঝছি, আমি জাস্ট ওই রেসিপ্রোকাল প্রমিসই কে এইটাই মানে বলছি যে এখানে হচ্ছে জিনিসটাকে যে আপনি 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 এই এই প্রমিস গুলোর জন্য আপনি হচ্ছেন রেসিপ্রোকাল প্রমিসর। মানে জায়গার মালিক। জি, আপনি আমাকে জায়গার, আমি বিল্ডিং করব, এটা আমার প্রমিস, আপনি আমাকে জায়গার দখল মানে মনে করেন লেখা আছে আমাদের মধ্যে এই চুক্তি হওয়ার 3 মাসের মধ্যে আপনি আমাকে জায়গার দখল বুঝাই দিবেন, এটা হচ্ছে আপনার রেসিপ্রোকাল প্রমিস। আপনি হচ্ছেন রেসিপ্রোকাল প্রমিসর, জায়গার দখল বুঝাই দেওয়ার জন্য আপনি রেসিপ্রোকাল প্রমিসর, আর বিল্ডিং করার জন্য হচ্ছে আমি মূল প্রমিসর। আচ্ছা, যেহেতু কারণ আপনি এই আগে এই এই অফারটা দিছিলেন সেজন্য। এই জি, এইভাবে ভাইস ভার্সা, অর্থাৎ পরস্পরের প্রতি পরস্পরের যে প্রমিস গুলো চুক্তির মধ্যে থাকবে। তো দেখা যাচ্ছে যে পারফরমেন্সের বেলায় সময় যখন আসলো, ঠিক আছে, জি। এখন একজন যদি আরেকজনের পারফরমেন্সের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, এখন আমি 3 মাসের জায়গায় 4 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, আপনি আমাকে দখল বুঝিয়ে দিচ্ছেন না জায়গার, আমি জায়গার দখল বুঝে না পেলে আমি সিডিএ থেকে প্ল্যান পাস করাতে পারছি না, বিল্ডিং এর কাজ শুরু করতে পারছি না। ঠিক আছে, মেবি হয়তো জি, আপনার মানে এই মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, আপনি আমাকে হয়তো আমার সাথে ডেভেলপ করার জন্য চুক্তি করার পর মেবি হয়তো আপনি আপনার ডিসিশন চেঞ্জ করছেন, বা অন্য কোনো ভাবে আপনি হয়তো কারো দ্বারা প্রলুব্ধ হয়েছেন, অন্য কেউ হয়তো আপনাকে অন্য কোনো ধরনের অফার দিয়েছে, যে কোনো কারণে আপনি এখন চাচ্ছেন আপনি আমার সাথে এটা কন্টিনিউ করবেন না, চুক্তিটা কন্টিনিউ করবেন না, আমার পারফরমেন্সটা আপনি হইতে দিবেন না, এক্সিকিউট করতে যাবে না। করতে দিবেন না। আমার এটা করতে না দেওয়ার জন্য আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন আপনার নন পারফরমেন্সের মাধ্যমে, আপনার যেটা রেসিপ্রোকাল প্রমিস, যেটা পারফর্ম করলে আমি আমার প্রমিসটা পারফর্ম করতে পারি, সেটা নন পারফরমেন্সের মাধ্যমে আপনি আমাকে প্রতিবন্ধকতা, আমার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন। আবার এটা হচ্ছে জেনারেল প্রভিশন, আবার এর বিপরীতটাও হতে পারে, মেবি আমি আপনার সাথে চুক্তি করার পর যে কোনো কারণে এখন চাচ্ছি এটা একটু দেরি হোক, আপনি আমাকে এখন জায়গার দখল বুঝাই দিয়ে দিলেই আমার জন্য ওই নির্দিষ্ট সময় যেটা উল্লেখ আছে ওই সময়ের মধ্যে বিল্ডিং এর কাজ আপনাকে বিল্ডিং এর কাজ শেষ করে আপনাকে আপনার ফ্ল্যাট বুঝাই দেওয়ার অব্লিগেশন চলে আসবে। এখন আমি চাচ্ছি এটা দেরি হোক, এবং সেই কারণে এখন আপনি আপনার রেসিপ্রোকাল প্রমিসটা পারফর্ম করতে চাচ্ছেন, কিন্তু আমি আপনার জন্য এখানে প্রতিবন্ধকতা তৈরি করছি। জি, অর্থাৎ একজন আরেকজনের জন্য প্রতিবন্ধকতা তৈরি করলে যিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন, অপর পক্ষের দ্বারা, তিনি বলতে পারবেন যে ঠিক এখানে দেখা যাচ্ছে যে আপনার সাথে আর এই চুক্তি কন্টিনিউ করা সম্ভব না, বা এটার পারফরমেন্স, মূল চুক্তিটার যে পারফরমেন্স, অর্থাৎ সাকসেসফুলি আমরা এই চুক্তিটা যেভাবে করেছি সেভাবে সবগুলো শর্ত, পারস্পরিক প্রতিশ্রুতি পূরণ করে আমরা বিল্ডিংটা কমপ্লিট করে 50-50 আমরা ফ্ল্যাট ভাগাভাগি, এইটা বোধহয় আর করা সম্ভব না। সুতরাং এই জায়গাতে এসে আমি এই চুক্তিটা আর শেষ করে দিচ্ছি, এটা ভয়েড হিসেবে সাব্যস্ত করছি, অর্থাৎ তালাক দিয়ে দিচ্ছি আপনাকে। এবং এই যিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে এই চুক্তি অবসানের দিকে যেতে বাধ্য হবেন, তিনি অপর পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। আচ্ছা। এই বিষয়টাই বলা হচ্ছে এখানে।
স্যার যদি মানে জায়গার মালিক যদি কোনো রিয়েল এস্টেট কোম্পানির কাছে গিয়ে বলে মানে অফার করে যে আমি এই জায়গাটা দিব, তার বিপরীতে মানে আপনারা বিল্ডিং করবেন এবং এটা ওই মানে চুক্তি অনুসারে 50-50 বা 50-40-60 যেভাবে হোক মানে এই টাকাটা গিয়ে হবে, তখন মেইন প্রমিসে কি ওই জায়গার মালিকই হয়ে যাবে তখন মানে? হতে পারে ভাইস ভার্সা, এটাই তো বললাম। উনি আমাকে আপনি আমাকে জায়গার মালিক হিসেবে আমাকে অফার দিচ্ছেন, ভাই আমার এই জায়গাটাতে ডেভেলপ করে আপনি একটা বিল্ডিং করে দেন আমাকে। আমি বললাম জি যে ঠিক আছে, দিলাম। এই ক্ষেত্রে আপনার অফারের পরিপ্রেক্ষিতে আমি অফার অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনি আপনার অফার যেটা আমি অ্যাকসেপ্ট, আপনি আমাকে জায়গা দিবেন, আমি আপনাকে বিল্ডিং থেকে 50% শেয়ার বুঝাই দিব। জি আমাদের স্যার, আমার পরস্পরের একটা প্রশ্ন ছিল রেসিপ্রোকাল স্যার। প্রমিস। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। যদি এই এই চুক্তিটার মধ্যে মেন প্রমিজার যদি চুক্তিটা বাতিল করে, তাহলে ওনাকে কি মানে রিসিভার প্রমিজারকে কোনো রকম ক্ষতিপূরণ দিতে হবে? না, এখানে বিষয়টা হচ্ছে যে বাতিল বলতে যিনি নন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, অর্থাৎ অপর পক্ষের কারণে তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে এখন চুক্তি বাতিল করতে বাধ্য হচ্ছে। জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। অর্থাৎ মনে করেন ডেভেলপার বলতেছে আপনি ভাই আমাকে আপনার জায়গার দখল বুঝে দেন, না দিলে আমি বিল্ডিং করবো কিভাবে? আপনি আমাকে জায়গার দখল বুঝে দেওয়ার কথা 3 মাসের মধ্যে, আপনি আমাকে 6 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, এখনো জায়গার দখল বুঝাই দিচ্ছেন। তাহলে স্বাভাবিকভাবে এখানে আপনার জায়গার মালিকের কারণে ডেভেলপার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, তাই তো? তো বাই দিস টাইম মনে করেন ডেভেলপারের অনেক টাকা এখানে ইনভেস্ট হয়ে গেছে। তো এই যে তার টাকা পয়সা ইনভেস্ট হয়ে গেছে, কিন্তু সে কোনোভাবেই বিল্ডিংটা করতে পারছে না। তো বিল্ডিং করতে না পারলে তার এই ইনভেস্টমেন্ট উঠে আসবে না। সে এই প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে সে এখন বাধ্য হয়ে আর কি করবে? মানে সংসারে যখন অচলাবস্থার সৃষ্টি হবে, সংসার যখন আর কন্টিনিউ করা যাবে না, তখন যেটা হয় সেপারেশন। এখানেও ঠিক একই, দুইজনের এখন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে ডেভেলপার বলতে বলে যে ভাই আপনার সাথে তার হক, এখানে তার আমি বসে থাকতে পারবো না আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত, আপনি আমাকে জায়গার দখলও বুঝিয়ে দিচ্ছেন না, কিছু করছেন না, আমি এখন তাইলে এখানেই চুক্তি শেষ করে দিচ্ছি। আপনি আমাকে আপনার এই চুক্তি থেকে হওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যা ইনভেস্টমেন্ট হয়েছে যেভাবে, আপনি আমাকে সেগুলো কম্পেনসেশন হিসেবে ফেরত দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার, যদি বলেন। এক্সটার্নাল কোনো সার্কামস্টেন্সেস এর জন্য ওইটা সম্ভব না হয়, যে আমি একটা টাইম ফ্রেম করে দিয়েছি কিন্তু ওই টাইম ফ্রেমের মধ্যে আমি কাজটা শেষ করতে পারছি না, এটা আসলে দুই পক্ষের কারোরই দোষ নাই, ইন দ্যাট কেস কি হবে স্যার? ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে আমরা মানে সামনের দিকে যখন যাব আরেকটু, নেক্সট আমাদের যেটা মানে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই পারফরমেন্স, অর্থাৎ স্যার চুক্তির পারফরমেন্সের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি। এর পরের যে বিষয়টা হচ্ছে চুক্তির ইম্পসিবিলিটি অফ পারফরমেন্সের কারণে চুক্তির পরিসমাপ্তি, অর্থাৎ জি যখন পারফরমেন্স ইম্পসিবল হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তো সেকশন 56 এ আমরা যখন সেই সেটাতে আলোচনায় যাব, তখন জি স্যার। প্রেক্ষাপটটা হচ্ছে একটা হচ্ছে যে ইম্পসিবিলিটিটা যে এমন যে এই ইম্পসিবিলিটিটা কোনোভাবেই ওভারকাম করে এটার আর পারফরমেন্স কোনোভাবেই সম্ভবপর না। জি স্যার। আর আরেকটা হচ্ছে যে ইম্পসিবিলিটি ফর দ্য টাইম বিং, বাট এটাকে মানে ট্যাকেল করে, এই ইম্পসিবিলিটিকে ট্যাকেল করে আমরা এটা চুক্তিটা স্যার অ্যাডভান্স করব আর কি স্যার। প্রসিড করতে পারি। তো মনে করেন আমরা চুক্তিতে লিখলাম যে মানে 3 বছর বা 4 বছরের মধ্যে আমি আপনাকে বিল্ডিং করে বুঝাই দিব। ঠিক আছে? জি 3 বছরের যদি কোনো কারণে এই সময়ের মধ্যে কোন ধরনের অ্যাক্ট অফ গড বা দৈব দুর্বিপাক, জি স্যার। দেশের মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা বিভিন্ন মানে প্রতিকূল অবস্থা বা যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যদি এই সময়ের মধ্যে আমি আপনাকে কাজ শেষ করে বিল্ডিং এর দখল, বিল্ডিং এর শেয়ার যদি আমি আপনাকে বুঝাই দিতে না পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করব, অথবা আমরা সময়সীমাটা বাড়িয়ে নেব, অথবা আমরা এই করব, এটা আমরা মানে এগ্রিমেন্টের মধ্যে সেভাবে স্কোপ রেখে দিলাম। এটাকে বলা হয়ে থাকে ফোর্স মেজর সিচুয়েশন।
অর্থাৎ স্যার মানে ইমার্জেন্সি অবস্থায় জি মানে স্যার এমন অবস্থা যে অবস্থার সৃষ্টি হওয়ার পেছনে চুক্তির কোনো পক্ষের কারো কোনো হাত নেই, জি ওই স্যার অবস্থায় করণীয়টা কি হবে? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, জি বলেন। ডেভেলপার যখন এই মালিকের সাথে চুক্তি হলো 40-60, এখন মালিক 40% সে রাজি হয়ে তার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেল। এখন সে কাজও আরম্ভ করে দিয়ে সে করলো কি, 10 তলা বিল্ডিং এর কাজ আরম্ভ করার কথা সে 6 তলা পর্যন্ত, ছাদ পর্যন্ত করে ফেলছে, কিন্তু পুরো দেওয়াল টাওয়াল দিয়ে সেগুলা স্ট্রাকচার রেডি করতে পারেনি। এই মুহূর্তে মালিকে ডেভেলপারে করেছে কি, বিভিন্ন জায়গায় এই ওই তাদেরকে 40% বুঝায় না দিয়ে তার তার ফ্ল্যাট গুলো বিক্রি করা শুরু করে দিয়েছে। বিক্রি করতে করতে দেখা গেল সে এক সময় সে মানে এখন আর সে কাজ করবে না। তো এখন ছল ছাতুরির আশ্রয় নিচ্ছে, আমি মানে বলতেছে না, কিন্তু ছল ছাতুরির আশ্রয় নিচ্ছে বিভিন্ন ভাবে। সে কাজ আর করতেছে না, সে অনেক মানে লেন্দি প্রসেসে যাচ্ছে। তো মালিক একটা সময় সে পড়ে গেছে, এখন মালিককে তো বুঝা দিচ্ছে না, এদিকে সে মালিকের ফ্ল্যাট গুলো ভিতরে ভিতরে বিক্রি করেছে, মালিকও জানে না। কিন্তু কারণ তার কাছে তো এখানে কোনো ইয়া নাই, সে কার কাছ থেকে টাকা নিচ্ছে মালিকে জানে না, কিন্তু কার কাছে বিক্রি করতে সেটাও মালিকে জানে না, কারণ মালিককে ফ্ল্যাট গুলো যত সময় বুঝে দেওয়া হয়নি, এখনো স্ট্রাকচার যেহেতু রেডি হয়নি, শুধু ছাদটা রেডি হয়েছে। তো সবাই ছাদ দেখে 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 দেখতেছে এখানে ফ্ল্যাট হচ্ছে, আমি নিয়ে এরকম অনেকেই নিচ্ছে, একজনের কাছে হয় 2বারও বিক্রি হয়েছে এক ফ্ল্যাট। তো এই ক্ষেত্রে মালিক এখন বলতেছে যে আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো কিনা তার বিরুদ্ধে, কারণ সে তো কাজ আমাকে বুঝে দিচ্ছে না, সে কাজও করতেছে না। এখন এরকম করতে করতে তো তার সাথে আমার চুক্তির সময়সীমা শেষ হয়ে অনেক পার হয়ে গেছে। আমরাও এখন, তারাও গরিব মানুষ, হয়তো বা তারা আইনের আশ্রয় নিতে চাচ্ছে না ভয়ে, কিন্তু তারা যদি ওইরকম একটা সাহস পায় তারা আইনের আশ্রয় নিবে আর কি। কে সাহস কে দিবে? এখন না মালিক তারা মানে সাহসটা দিবে কে? মালিকে একটা পরামর্শ চাচ্ছে আর কি, তারা তো মানে অত জানে না, এটা বুঝতেছে না যে আমি যে এর সাথে চুক্তিবদ্ধ হলাম, কিন্তু সে এখন কাজ যে করতেছে না, আমরা আইনি পদক্ষেপ নিলে আমরা কি জিতবো কিনা, কিংবা সে আমাদের থেকে, অর্থাৎ এখান থেকে সে বিক্রিও করতেছে না, অনেক জায়গাটা সে ছেড়ে যেতেও পারতেছে না। এখন মালিকও কি করতেছে না, এর সাথে চুক্তিটা ক্যান্সেল করতে পারতেছে না, কারণ কেন এমন একটা পারতেছে জায়গা না কেন? দাঁড়িয়ে আছে অর্ধেকের মধ্যে, এটা অর্ধেকের 6 তলা পর্যন্ত। এইটাই তো কারণ চুক্তিটা মানে বাতিল করার বা চুক্তিটা টার্মিনেট করার, যে তোমার সাথে বাতিলও আমার করতে সাথে পারতেছে না, চুক্তি কেন বাঁধবে না কেন? কারণ কি? সে তো এখনো কাজও অর্ধেকের মধ্যে আটকে আছে 60%-এ, 6 তলা করেছে, আরে 10 ভাই তলা করে এটাই তো নাই। এইটাই তো বাতিল করার কারণ তো এটাই, যে আমি কি কিয়ামত পর্যন্ত বসে থাকবো নাকি? হ্যাঁ সেটাই স্যার, এখন এই তো বসে আছে তো যে তো- অনেকদিন তো- ধরে, সেটাই। তো সেটাই তো বলতেছি, এটা তো বাতিল, এটা তো ভালো একটা গ্রাউন্ড, যে তোমার সাথে দেখা যাচ্ছে যে তুই এই চুক্তি তুমি আর পারফর্ম করতেও পারবে না, কিছু করতে পারবে না, সুতরাং আমি তার আনলিমিটেড পর্যন্ত পিরিয়ড পর্যন্ত বসে থাকতে পারবো না। এখন আমি তোমার সাথে এই চুক্তি বাতিল করলাম, বিল্ডিং যেটুকু আছে ওইটুকুতে আমি পুরোটা দখল নিলাম। দখল নেওয়ার পরে এবার আরো তুমি আমার উল্টো আরো আমার এই যে মানে আগে আমার যেটা বিল্ডিং ছিল বা আগে যে অবস্থায় ছিলাম, সেইখান থেকে মনে করেন আগের বাড়ি ভেঙে আমি এখন ভাড়া বাসায় থাকতেছি, বা জি হ্যাঁ। মানে অন্যরকম একটা অবস্থার মধ্যে আছি। এখন সেই অবস্থার মধ্যে থাকতে গিয়ে আমার এখন টাকা পয়সা খরচ হইতেছে আরো, প্লাস তুমি যে এই তোমার সাথে এগ্রিমেন্ট করে তোমার এই জায়গা দিয়ে বিল্ডিং করতে করাইতে দিতে গিয়ে আমি এই যে এত ধরনের মানে ট্রাবল আমাকে ফেস করতে হচ্ছে, এগুলোর জন্য তুমি আমার এখন ক্ষতিপূরণ, উল্টা আরো ক্ষতিপূরণ দিবা। এখন পারবেন না মালিক কেন চাইতে? ঠিক আছে, এখন মালিক যিনি চুক্তি করছে তিনি মারা গেছেন, তার ছেলেরা আছে, তার ছেলেরা মানে ছেলেরা এরকম করবে? ছেলেরা করতে পারবে না। কেন পারবেন না? এটা তাহলে আর এতদিন পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করলাম কি? এর আগে আচ্ছা গত ঠিক আছে, ক্লাসের তাহলে আগের ক্লাসেই তো আমরা তাহলে যেটা বললাম যে পারফরমেন্সের বেলায় প্রমিজর প্রমিজি, তাদের কেউ একজন বা একাধিক ব্যক্তি যদি থাকেন, তারা যদি কেউ মারা গিয়ে থাকেন বা তাদের সবাই গিয়ে যদি মারা গিয়ে থাকে, তাহলে তাদের উত্তরাধিকারী প্রতিনিধি যারা আসবে তারা তাদের জায়গায় স্থলাভিষিক্ত হয়ে যাবে। এটা গত ক্লাসের আগের ক্লাসে না আলোচনা করলাম। জি, তাহলে তারা ওই চুক্তি ভঙ্গের জন্য এটা ইয়া করতে পারে, চুক্তি বাতিল করে হ্যাঁ, আইনে আশ্রয় নিতে পারে। ডেফিনেটলি। জি, এখন স্যার যারা প্লট ঠিক আছে, কিনলো স্যার থ্যাংক তারা ইউ কি স্যার। করবে স্যার? হ্যাঁ, যারা তারা স্যার তারা যারা যারা মানে প্লট গুলা ধরো এই কিনলো বিষয়ে, স্যার, মানে ওই ডেভেলপার এখন ঢোল, এই দিক থেকেও বাড়ি খাবে, ওই দিক থেকেও বাড়ি খাবে, দুই দিক থেকে বাড়ি খাবে আর কি। মানে দুই দিকে দুইজনের সাথে সে চুক্তি ভঙ্গ করছে।
বা দুইজনের সাথেই সে ফ্রড বলেন যাই বলেন আপনাদের মনে আরো যা যা আছে সব বলেন দুইজনের সাথে করছে। তো স্বাভাবিকভাবে জায়গার মালিকের যেরকম গ্রিপ তার রেমেডি আছে, ডেফিনেটলি আপনার যারা ফ্ল্যাট কিনছে তারাও তার সাথে একটা চুক্তির ভিত্তিতেই তো ফ্ল্যাট কিনছে এবং এখানে টাকা পয়সা দিছে। তো সুতরাং এটা তাদের সাথে যেটা চুক্তি হয়েছে সেই চুক্তির উপর তারা রেমেডি পাবে না। তাহলে এখানে যদি তার মামলায় চলে যায়, তো এখানে তো জি। যারা যারা ফ্ল্যাট নিয়েছেন তারাই তো লুজার হবে বেশি, তাদের টাকা অনেক টাকা চলে গেছে, তারা তো যত সময়ে এটা পাচ্ছে না। এখন খেলা শুরু হওয়ার আগে কে লুজার হবে কে উইনার হবে ওইটা এটা তো বলা যাবে? আর যার জায়গা সে দেখার বিষয় না, তার যার জায়গা সে তো আগে চাইবে যে তার সাথে যে চুক্তি এগ্রিমেন্ট হয়েছে সেটা এখন fill up এটা হলো করতে। ওই খেলা মাঠে খেলায় নামার পরে লাইন মারামারি করে যে- জি স্যার। এটা হচ্ছে বিচারে আদালত আইন ইকুইটি এগুলো সবগুলোর আলোকে বিচার করে যেটা সিদ্ধান্ত দেয়। দিন শেষে স্যার সাধারণ গ্রাহকরাই ঠকবে, জি। হয়রানি আর কি। দিন না শেষে ঠকাঠকির কিছু নাই। ঠকাঠকি বলতে এখানে সেটা স্যার হচ্ছে যে সাধারণ গ্রাহক যারা, হুম কারণ স্যার এটা হারিয়ে তো স্যার ডেভেলপার কোম্পানি হয়ে যাবে এমনিতে। ঠকার কথা বললে তো দুইজনেই ঠকা এখানে যারা জায়গার মালিক ছিল, যারা ডেভেলপ করতে দিছে তারাও ঠকে গেছে, আর যারা কিনছে তারাও ঠকে গেছে, দুইজনেই ঠকে গেছে। এখন যারা দুই ঠকা পার্টি এক হয়ে যাবে, দুই ঠকা পার্টি এক হয়ে ওনারা ঠিক করতে পারে যে না ঠিক আছে এখন কি করব, এক কাজ করি আমরা তো ওর সাথেও আমাদের ফাইট করতে হবে, এখন আমাদের এখানে ওই সর্বদলীয় ঐক্যজোট করতে হবে ওর সাথে ফাইট করার জন্য। প্লাস এখন এইভাবে তো আর আমরা বসে থাকতে পারি না, এখন আমাদের বিল্ডিংটার একটা ভবিষ্যৎ ঠিক করতে হবে। তো দেখা যাবে যে হয়তো তারে আমরা টাকা পয়সা যা দিছিলাম আরো কিছু টাকা পয়সা হয়তো তারে দেই নেই, বা তারা হয়তো কম রেটে তার সাথে চুক্তি করছিলাম বাঁচা গেছে, এখন বাকি বিল্ডিং এর বাকি কাজটা শেষ করে আমরা নিজেদের পকেটের টাকা পয়সা খরচ করে শেষ করে নিয়ে এরপরে ফ্ল্যাট বাগাবাগি করে যে যার মতো মানে বসবাস করতে থাকি। মানে ক্ষতি প্রসারিত হবে, হ্যাঁ মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ এসে ক্ষতিটা পোষায় নিতে হবে। ডেফিনেটলি এটা তারা তো মানে ওয়াইজ ডিসিশন হচ্ছে যে ওইটাই, এখানে নিজেরা লড়াই করার কিছু নাই। এবং এইরকম ঘটনা এখন অহরহ হচ্ছে, মানে এরকম ওই ব্যাঙের ছাতার মতো আপনার ওই ডেভেলপার বের হয়ে গেছিল। তো এরকম আপনার দেখা যাচ্ছে যে এরকম স্যার মানে এই অর্ধেক ঘটনাগুলো কাজ অনেক অর্ধেকে শুনছি স্যার। জুলাই রেখে এরকম জায়গার মালিক বলেন কাস্টমার বলেন এরকম জুলাই রেখে ডেভেলপার নাই মাঝখান থেকে। এখন পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে যারা জায়গার মালিক বলেন আর ডেভেলপার বলে ওই মানে কাস্টমার বলেন, যারা ডেভেলপারের কাস্টমার, যা দুই লুজার পার্টি এক হয়ে বা কোনো মতে আবার বিল্ডিংটা শেষ করতেছে, শেষ করে এবার তারা তাদের মতো করে আবার ফ্ল্যাট যেভাবে ভোগ দখল করার সেভাবে ভোগ দখল করতেছে। আর এর মধ্যে হয় যদি ডেভেলপারের সাথে ফাইট করার থাকে সেটাও ফাইট করতেছে। ওই জন্য স্যার ডেভেলপারকে না দেয় আমার মনে হয় বেটার, মানে এরকম হ্যাঁ মানে ডেভেলপারকে এইভাবে মানে কাজ করতে না দেওয়া বেটার আমার মনে হয়, মানে আপনি এইসব ঝুঁকি ওইরকম জামার কারণে। ওই আপনার ওইটা হইলে তো মানে কি বলবো আপনার এখন আমার হসপিটালে গেলে ট্রিটমেন্ট মানে চিকিৎসার চেয়ে অপচিকিৎসা হচ্ছে, সেই কারণে আমি চিকিৎসাই করব না, এটা এটা কি কোনো যৌক্তিকতা হলো না? হ্যাঁ স্যার ওইটা না, মানে এখন এটা তো ম্যান্ডেটরি না মানে আমার ব্যাপারে এটা কি বলবো। আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেখতেছি বিয়ে করে অশান্তিতে আছে, সেই কারণে আমি বিয়েই করব না, তাই নাকি? ব্যাপারটা কি এরকম দাঁড়াবে নাকি? এটা আমার মতামত আর কি স্যার, অন্যজন তো অন্যরকম মতামত থাকতে পারে, এটাই বললাম স্যার। মতামত এটা কোনো মানে মানে কি বলবো যৌক্তিক কোনো মতামত হইলো না। বিষয়টা হচ্ছে যে আপনাকে এই বিয়ে করার সময় যেরকম পাত্র পাত্রী পরস্পরকে পরীক্ষা নিরীক্ষা করে, এখন যে কোনো পার্সপেক্টিভে আপনি কন্ট্রাক্ট করতে যান, যার সাথে যেটা নিয়ে কন্ট্রাক্ট করতে যাবেন আপনাকে ওই পরীক্ষা নিরীক্ষা করেই চুক্তিতে যেতে হবে আর কি, ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। হ্যাঁ এটা ঠিক স্যার, জি। একেবারে চুক্তি করবো না সেটা তো কোনো মানে লজিক্যাল কথা হলো। স্যার স্যার এক্ষেত্রে স্যার দেখা গেল এই ইয়ের সাথে জমির মালিকের সাথে স্যার চুক্তি করলো ডেভেলপার কোম্পানি,
বলেন। এবং ওনারা নির্দিষ্ট একটা প্রসেসিং এর মধ্যে এগুলো, কিন্তু দেখা গেল দিন শেষে স্যার এলজিডির পক্ষ থেকে ওই জায়গায় ড্রাইভারটা স্যার কোন পক্ষের হতে বাধা হিসাবে গণ্য হবে স্যার? আমি আপনার প্রশ্নটা পুরোটা বুঝতে পারবো, মাঝখানে আপনার সাউন্ডটা হয়ে গেছিল, আবার বলুন। স্যার এখন যে জমিটা নিয়ে স্যার ডেভেলপার এবং জমির মালিকের মধ্যে চুক্তি হয়েছে স্যার, চুক্তি নির্দিষ্ট একটা মানে স্টেপ এগোনোর পর দেখা যাচ্ছে কি স্যার এলজিডি সিদ্ধান্ত নিল ওই জমির উপর দিয়ে রাস্তা করবে। তো স্যার এখানে তো স্যার ডেভেলপার কোম্পানি ওদের কাজ করতে গিয়ে বাধার সৃষ্টি হলো। এখন স্যার এই বাধাটা কোন পক্ষ থেকে বাধা হিসেবে গণ্য হবে স্যার? কোন পক্ষ থেকে হবে বলেন, আপনি বলেন। এটা একটু আগেই তো আপনাদের আরেকজন প্রশ্ন করছিলেন, ওনার প্রশ্নের এটা উত্তরে তো এটা তো তৃতীয় পক্ষ মানে এলজিডি বা তখন- গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা এটা- হয়েছে তো স্যার একদম এটা তো হচ্ছে যে সোজা কথা হচ্ছে যে চুক্তি ইম্পসিবল বহির্ভূত, চুক্তি বহির্ভূত কোনো কারণ বা কোনো পক্ষ বা কারো দ্বারা বা চুক্তি বহির্ভূত যে কোনো বিষয়, যে কোনো কারণ, যে কোনো ব্যক্তির কারণে যদি চুক্তির পারফরমেন্স না হয়, তাহলে আমরা মেবি যেটা হবে হয়তো চুক্তিটা ডিসচার্জ বাই নন পারফরমেন্সের দিকে, এই ইম্পসিবিলিটি অফ পারফরমেন্সের দিকে যাবে। জি স্যার। চুক্তিটার পারফরমেন্স ইম্পসিবিলিটির কারণে চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে, ওই দিকে জি, যাবে। স্যার। তাহলে স্যার এক্ষেত্রে স্যার ডেভেলপার কোম্পানি যদি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ক্ষতি হয় স্যার ওইটা মানতে বাধ্য, ওনারা মানে নেবে আর কি না, ওই বিষয়টা। মানতে বাধ্য হওয়া না হওয়ার বিষয় নেই এখানে। বিষয়টা হচ্ছে যে এখন দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা সালিশ বিচারের যদি হয়, সেটা দ্বারা সাব্যস্ত হবে যে ক্ষতির দায়ভার কে কতটুকু বহন করবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে 54 ধারাতে যেটা বলা হচ্ছে যে মানে এই ধরনের রেসিপ্রোকাল প্রমিসের পারফরমেন্সের বেলায় যখন এক পক্ষের পারফরমেন্স অন্য পক্ষের পারফরমেন্সের উপর নির্ভরশীল, খেয়াল করেন, এক পক্ষের পারফরমেন্স অন্য পক্ষের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে ওই পক্ষ তার পারফরমেন্সের বেলায় যদি ব্যর্থ হলে প্রথম পক্ষ যিনি প্রথম প্রমিজার, তার কাছ থেকে কোনো পারফরমেন্স দাবি করতে পারবে না, এবং তার নন পারফরমেন্সের কারণে যদি প্রথম পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে অপর পক্ষ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। অর্থাৎ এখানে প্রমিজের পারফরমেন্সটা দেখা যাচ্ছে যে এক পক্ষের পারফরমেন্সটা অন্য আরেক পক্ষের পারফরমেন্সের উপর নির্ভরশীল। মানে এই আজকে বিকেলের একটা ঘটনার উদাহরণ দিয়ে আমি এটা আলোচনাটা করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। জাস্ট আজকে বিকেলের কথাই বলছি। তো বিষয়টা হচ্ছে বিকেলে আমি কোর্ট থেকে আসার সময় ট্যাক্সি ভাড়া করেছিলাম। তো যে ট্যাক্সিওয়ালাকে ভাড়া করেছিলাম, সেই ট্যাক্সিওয়ালা ট্যাক্সিটি উঠার পরে খুব দুঃখজনক ভাবে একটা তার ঘটনা বলতেছিল যে একজন ব্যক্তি তাকে হাটাজারি থেকে ভাড়া করে এনে কোর্ট বিল্ডিং এ এসে তাকে তুমি অপেক্ষা করো, আমি আসতেছি বলে গেছে। এরপরে সে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, তার আর কোনো খবর নেই, তার ভাড়াও দিল না। তো সে খুব দুঃখ করে তার ঘটনাটা আমার কাছে শেয়ার করতেছে। বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন এখন ওই ট্যাক্সিওয়ালাকে আমি ভাড়া করলাম যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, তার সাথে আমার সাথে চুক্তি হলো। এখন চুক্তি হওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠবো না, ততক্ষণ পর্যন্ত সে আমারে ওই জায়গাতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ সে আমাকে যে জায়গাতে নিয়ে যাওয়ার কথা, সেই জায়গাতে নিয়ে যাওয়ার তার যে পারফরমেন্স, তার যে অব্লিগেশন আছে, সেই পারফরমেন্সটা নির্ভর করবে আমি গাড়িতে উঠার পরে। ঠিক আছে? এখন আমি গাড়িতে উঠলাম না উঠে
এরপরে যদি তাকে বলি যে তুমি তোমার চুক্তি অনুযায়ী, তোমার সাথে আমার সাথে চুক্তি হয়েছিল তুমি আমার অমুক জায়গায় নিয়ে যাবা, তুমি আমার অমুক জায়গায় নিয়ে যেতে পারো না, তুমি চুক্তি পারফর্ম করতে ব্যর্থ হয়েছো, এই ক্ষেত্রে আমি এই ধরনের কোনো দাবিও তার কাছে করতে পারবো না। এবং বরঞ্চ উল্টা আমার নন পারফরমেন্সের কারণে, এই যে মনে করেন আমি তারে বসায় রাখলাম, আমি গাড়িতে উঠলাম না কিন্তু তারে আমি বসায় রাখলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসায় রাখলাম, এই যে তার সময়টা নষ্ট করলাম, এইটার কারণে সে আমার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবে এবং আমি তারে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবো। এই কথাটাই বলা হচ্ছে এই 54 ধারাতে। বুঝাতে পারলাম? জি স্যার। জি মানে স্যার। পারফরমেন্সটা জি, স্যার। একজনের পারফরমেন্স আরেকজনের পারফরমেন্সের উপর নির্ভরশীল। যার পারফরমেন্সের উপর নির্ভরশীল তিনি যতক্ষণ পর্যন্ত পারফর্ম করবেন না ততক্ষণ পর্যন্ত এনার পারফরমেন্স করার কোনো বাধ্যবাধকতা নাই, এবং পরবর্তীতে বলা যাবে না যে ইনি পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন, বা তাকে কোনোভাবে দায়ী করা যাবে না। বরঞ্চ উল্টো তিনি তার তার নন পারফরমেন্সের কারণে বলতে পারেন যে না, আপনার নন পারফরমেন্সের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং উল্টা আপনি আমার ক্ষতিপূরণ দিবেন, এই কথাটা তিনি বলতে পারবেন, দাবি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে বিষয়টা আছে এই সেগমেন্টের মধ্যে সেটা হচ্ছে অল্টারনেটিভ প্রমিস। 58 ধারাতে গেলে পাবেন। বিষয়টা হচ্ছে চুক্তির মধ্যে মানে দুটো প্রমিসের পারফরমেন্সের বিষয় আছে, এর মধ্যে একটা হচ্ছে লিগ্যাল আর একটা হচ্ছে ইললিগ্যাল, ঠিক আছে? মনে করেন আমি গাড়ি ভাড়া করলাম, একটা ট্রাকের সাথে চুক্তি করলাম যে সে কক্সবাজার থেকে আমার কিছু জিনিস সে আমারে চট্টগ্রাম শহরে পৌঁছে দিবে, এবং তার সাথে আমার চুক্তি হইলো যে আমার যেই জিনিসগুলো তুমি আনবা সেই জিনিসগুলোর মধ্যে তোমার আরেকটা কাজ করতে হবে, যে কাজের জন্য কক্সবাজার এখন খুব বিখ্যাত, যে কিছু ইয়াবা আমি তোমার এখানে ঢুকাই দিব, ওইগুলো তুমি আমার এখানে চিটাং শহরে পৌঁছাই দিতে হবে। এখন পরবর্তীতে দেখা গেল যে সে এই চুক্তি পারফর্ম করতে পারলো না। এখন তারে আমি দায়ী করতে পারবো শুধুমাত্র যে জিনিসটা সে বৈধ, যে জিনিসটা সে আমাকে পৌঁছিয়ে দেওয়ার কথা ছিল সেইটার জন্য। যে অবৈধ জিনিসটা সাথে আনার কথা ছিল সেইটার নন পারফরমেন্সের জন্য আমি তাকে কোনোভাবে দায়ী করতে পারবো না, বা এটার নন পারফরমেন্সের জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। জাস্ট এই কথাটাই বলা হচ্ছে এখানে 58 ধারাতে। বুঝতে পেরেছেন? মানে চুক্তির মধ্যে দুটো পার্ট, একটা লিগ্যাল আর একটা ইললিগ্যাল। যদি লিগ্যাল পার্টটার পারফরমেন্স না হয় তাহলে সেক্ষেত্রে লিগ্যাল পার্টটার পারফরমেন্স দাবি করা যাবে, বা সেটার পারফরমেন্স না হলে সেটার জন্য কম্পেনসেশন দাবি করা যাবে, যা প্রতিকার চাওয়া যাবে। বাট যে পার্টটা ইললিগ্যাল আছে সেই ইললিগ্যাল পার্টের জন্য কোনো প্রতিকার দাবি করা যাবে না কোনো ধরনের। এই কথাটাই বলা হচ্ছে এখানে। নেক্সট আমরা ছিল জি বলেন। স্যার, যেটা বলছিলেন যে ইলিগাল পার্টটার জন্য কোনো কিছু দাবি করা যাবে না, স্যার যদি ইলিগাল পার্টটা হয় তখন সেক্ষেত্রে চুক্তিটা কি হবে? চুক্তি তখন হবে না, আই গেস। মানে এটা হচ্ছে যে একই চুক্তির মধ্যে লিগ্যাল এবং ইললিগ্যাল দুটাই আছে পার্ট, বিষয়টা সেটা। মানে চুক্তি একেবারে হবে না বলা যাবে না। এখানে হচ্ছে যে এর আগে আমরা যখন ভয়েড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা যে 25 থেকে 30 ধারার মধ্যে পার্টিকুলার টাইপ অফ ভয়েড এগ্রিমেন্টস নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, সেখানে একটা বিষয় আমরা পেয়েছিলাম যে যদি দেখা যায় যে লিগ্যাল এবং ইললিগ্যাল পার্ট এমন ভাবে মিক্স আপ হয়ে আছে সেখানে আলাদা করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে চুক্তিটা টোটালি এখানে ভয়েড হয়ে যাবে। আর যদি দেখা যায় যে লিগ্যাল এবং ইললিগ্যাল পার্ট এটাকে আলাদা করা যাচ্ছে এবং ইললিগ্যাল পার্টটাকে বাদ দিয়েও লিগ্যাল পার্টটা পারফর্ম করা যাবে, তাহলে সেক্ষেত্রে লিগ্যাল পার্টটা যতটুকু
মানে যেটুকু অংশ আইনানুগ ওইটুকু অংশের জন্য চুক্তিটা বৈধ হিসেবে সাব্যস্ত হবে, বাদ বাকি অংশের জন্য চুক্তিটা অবৈধ হিসেবে সাব্যস্ত হবে। জি স্যার, জাস্ট স্যার এই ওটাই বলতে জিনিসটারই এই জিনিসটারই রিফ্লেকশনটা হচ্ছে এইটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নেক্সট স্যার আরেকটা বিষয় আলোচনা করে আজকে শেষ করবো একটু তাড়াতাড়ি। বলেন বলেন। স্যার এখানে আমরা এই যেমন দোফার কাছে যাই কাপড় জি। দেওয়ার জন্য, এখন ওইখানে আমরা কিছু কাপড় দিলাম, দেখা গেল যে তার কাপড়টাই এক রাতে চুরি হয়ে গেছে, কিছু কাপড় ওইখানে চুরি হলে যে কোনো কিছু একটা ক্ষতি হয়ে গেল, এখন তার সাথে আমার যে চুক্তি হয়েছে সে আমাকে যথাসময়ে কাপড়টা ফেরত দিবে, তার বিরুদ্ধে আমি কি ওইখানে মানে আমার ক্ষতিপূরণ দাবি করতে পারবো কিনা? এটা আলোচনা করতে গেলে আমাকে এখন আপনাদের ওই যে কন্ট্রাক্ট ফর বেইলমেন্ট বা জিম্মা সংক্রান্ত চুক্তি যেটা আছে ওই চ্যাপ্টারে চলে যেতে হবে লাভ দিয়ে। এটা ওই চ্যাপ্টারে যখন আলোচনা করব তখন আশা করি উত্তর পেয়ে যাবেন। আপাতত এই প্রশ্ন এখানে রাখেন। ঠিক আছে স্যার। এখানে হচ্ছে দুটো বিষয় আছে, নিয়ন্ত্রণ বহির্ভূত কারণ আর গাফিলতি, দুইটা ব্যাপার আছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে টাইম ফর পারফরমেন্স, অর্থাৎ চুক্তির পারফরমেন্সের জন্য সময়সীমা কোনো বাধ্যকর ভূমিকা রাখবে কিনা। whether time would be treated as essence of contract, সময়ের মধ্যে চুক্তির পারফরমেন্স এটা কোনো বাধ্যবাধকতা আছে কিনা বা এটার কোনো বাধ্যকর কোনো ভূমিকা আছে কিনা। সেকশন 55 এর মধ্যেই এই বিষয়টা আমরা তিনটা সেগমেন্টে আমরা এখানে যে বিষয়টা পাবো সেটাতে বলা হচ্ছে নাম্বার 1, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কিছু করার প্রমিস করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে এটা পারফর্ম করা যাচ্ছে না, সেক্ষেত্রে যিনি প্রমিজি তিনি চাইলে চুক্তিটা পুরোটা অথবা যেটুকু অংশ পারফর্ম করা যাচ্ছে না সময়ের মধ্যে, দেখা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আংশিক পারফরমেন্স হয়েছে, বাকি অংশ পারফরমেন্স হয়নি। ওই যে যেটা বলছিলাম যে 3 বছরের মধ্যে বিল্ডিং করার কথা ছিল 10 তলা, মাত্র কোনো মতে টেনে টুনে 4 তলা বা 5 তলা পর্যন্ত তুলে স্ট্রাকচার পর্যন্ত তুলে আর করতে পারতেছেন। আচ্ছা, এখন কি করণীয়? বলা হচ্ছে যে যিনি প্রমিজি তিনি চাইলে এর মানে পুরো চুক্তিটাই বাতিল করতে পারবেন অথবা যেটুকু অংশ পারফর্ম করা যাচ্ছে না সেইটুকু অংশের জন্য চুক্তিটাকে ভয়েড হিসেবে সাব্যস্ত করতে পারবেন যদি, খেয়াল করবেন, যদি পক্ষগণ চুক্তি করার সময় চুক্তিতে এমন ভাবে সময়সীমাটাকে সেট করছে যে সময়সীমাটা অনুসরণ করাটা এখানে বাধ্যতামূলক হিসেবে রাখা হচ্ছে, অর্থাৎ এই সময়ের কোনো ব্যত্যয় এখানে ঘটানোর কোনো সুযোগ রাখা হচ্ছে না। আচ্ছা, এখন মনে করেন বলা হচ্ছে 3 বছরের মধ্যে এই মানে আমি বিল্ডিং শেষ করে আপনার 40% বা 50% আমি আপনাকে বুঝাই দেব, আমি ডেভেলপার, আপনি জায়গার মালিক হিসেবে আপনাকে বিল্ডিং এর 50% 3 বছরের মধ্যে আমি কনস্ট্রাকশন শেষ করে আমি বুঝাই দেব। কিন্তু কোনো কারণে যদি 3 বছরের মধ্যে এটা করা না যায় তাহলে কি হবে? বলা হচ্ছে যে আরো 6 মাস বা 1 বছর সময় আমি গ্রেস পিরিয়ড হিসেবে পাবো। আচ্ছা, এর মধ্যেও যদি করা না যায় তাহলে বলা হচ্ছে যে যতদিন দেরি হবে, যতদিন দেরি হবে ততদিনের জন্য আমি 50% এর শেয়ারের মধ্যে যতটা ফ্ল্যাট পাবো ততটা ফ্ল্যাটের এগেনস্টে পার মান্থ 20,000 টাকা 25,000 টাকা হিসেবে ভাড়া হিসেবে আমি ডেভেলপারের কাছ থেকে পাবো। আবার বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে যদি নির্ধারিত সময়ের মধ্যে এই মানে বিল্ডিং এর কনস্ট্রাকশনটা শেষ করা না যায় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষ বসে আলাপ আলোচনার মাধ্যমে এই সময়সীমাটা বাড়ানো কমানো বা করণীয় সম্পর্কে সেটা ঠিক করা হবে। এখন এইটা রাখেন একটা এক্সাম্পল, পাশাপাশি আরেকটা এক্সাম্পল দিই, সেটাতে বলা হচ্ছে যে
সম্পত্তি বিক্রি করার জন্য আমরা আজকে চুক্তি করছি, ক্রেতা বিক্রেতা। আজকে চুক্তি করার সময় আমরা সম্পত্তির 1 কোটি টাকা দাম সাব্যস্ত করলাম, সেখান থেকে 50 লাখ টাকা আদান প্রদান করে এই চুক্তি করছি, এবং চুক্তিতে আমরা এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি যে আগামী 1 মাসের মধ্যে ক্রেতা বাকি 50 লক্ষ টাকা পরিশোধ করে বিক্রেতার কাছ থেকে সম্পত্তির মালিকানার দলিল রেজিস্ট্রি করিয়ে নেবেন। যদি কোনো কারণে এই সময়ের মধ্যে বিক্রেতা রেজিস্ট্রি না দেন, সেক্ষেত্রে ক্রেতা আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার, এটা অবশ্যই চুক্তি থেকে লেখা থাকবে না, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারার বিধান অনুযায়ী চুক্তি প্রবলের মামলার মাধ্যমে আদালতের মাধ্যমে দলিল নেওয়ার জন্য পদক্ষেপ নিতে পারে। আর যদি কোনো কারণে ক্রেতা ফেল করে, তাহলে বলা হচ্ছে যে বিক্রেতা এই সম্পত্তি আর তার কাছে বিক্রি করতে বাধ্য থাকবে না, সে অ্যাডভান্স যেটা দিছে সেটাও বাজেয়াপ্ত করে ফেলতে পারবে, এবং এই চুক্তির এখানেই পরিসমাপ্তি হয়েছে বলে গণ্য হবে। এখন বলেন, দুটো চুক্তির মধ্যে কোন চুক্তিটাতে সময়টাকে এখানে একটা মানে ম্যান্ডেটরি ফ্যাক্টর হিসেবে সেট করা হচ্ছে, যে সময় এখানে কোনোভাবে ফেল করা যাবে না? দ্বিতীয়টা স্যার। দ্বিতীয় নাম্বার স্যার। অর্থাৎ স্যার দ্বিতীয় নাম্বার, তবে সেলের যেটা বিক্রেতার ক্ষেত্রে যেটা, সেটাতে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। মানে বিষয়টা যেটা এখানেই বলা, এই যে বিষয়টা এখানে বলা হচ্ছে এইটাই 55 ধারার মধ্যে প্রথমেই, যদি চুক্তি করার সময় চুক্তির যারা পক্ষ তারা টাইম ফ্রেমটাকে এমন ভাবে সেট করে যে এই টাইম ফ্রেম যেটা, এটার কোনোভাবে কোনো ব্যত্যয় হবে না, ব্যত্যয় করা যাবে না, ওইভাবে করে যদি টাইম ফ্রেম সেট করে, তাহলে বলা হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি চুক্তিটার পারফরমেন্স না হয়, তাহলে সেক্ষেত্রে পুরোটা চুক্তি, অথবা আংশিক পারফরমেন্স হয়েছে, আংশিক পারফরমেন্স হয়নি, সেই ক্ষেত্রে যেটুকু অংশ পারফরমেন্স হয়নি সেইটুকু অংশের জন্য চুক্তিটার অবসান করা যাবে, বা চুক্তিটাকে ভয়েড হিসেবে সাব্যস্ত করে চুক্তিটা বাতিল করা যাবে। 2 নম্বর যে বিষয়টা বলা হচ্ছে যে টাইম ফ্রেমটা যখন মানে ম্যান্ডেটরি হিসেবে বা এই স্ট্রিক্টলি বা রিজিডলি যখন টাইম ফ্রেমটাকে সেট করা হবে না, অর্থাৎ যে প্রথম উদাহরণটা দিলাম সেভাবে যদি টাইম ফ্রেমটা রিল্যাক্স করে রাখা হয় চুক্তিতে, বলা হচ্ছে যে সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি বা পারফরমেন্স শেষ করা গেল না, পারফরমেন্স শেষ করা গেল না, পারফরমেন্স যদি শেষ করা না যায় নির্ধারিত সময়ের মধ্যে, টাইম ফ্রেম যদি রিল্যাক্স থাকে, বলা হচ্ছে যে সেক্ষেত্রে চুক্তি ভয়েড হিসেবে সাব্যস্ত করা যাবে না। তবে যদি যিনি প্রমিজি তিনি কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, তাহলে সেই ক্ষতির জন্য তিনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। প্রথম চুক্তির উদাহরণটাতে টাইম ফ্রেম এভাবে সাব্যস্ত করা নাই, টাইম ওভার হয়ে গেলে কি হবে সেটাও বলা আছে, এবং প্রমিজির জন্য, প্রমিজি হিসেবে জায়গার মালিকের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দিতে না পারলে ক্ষতিপূরণেরও ব্যবস্থা রাখা হচ্ছে। মিলে যাচ্ছে কিনা দেখেন। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে যে চুক্তি যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির পারফরমেন্স করা গেল না, অর্থাৎ টাইম ফ্রেমটা এখানে স্ট্রিক্ট, কিন্তু ওই নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটা পারফর্ম করা গেল না, যিনি প্রমিজি তিনি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটার পারফরমেন্স যখন কমপ্লিট করা গেল না, তিনি চুক্তিটাকে ভয়েড হিসেবে সাব্যস্ত না করে তিনি করলেন কি, তিনি নির্ধারিত সময়ের পরে গিয়ে তিনি বলছেন যে ঠিক আছে, দেরি হলেও আমি এটার পারফরমেন্স অ্যাকসেপ্ট করব, দেরি হলেও আমি এই পারফরমেন্স অ্যাকসেপ্ট করব একটা। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি যদি চুক্তি করার সময় এই ধরনের কোনো কন্ডিশন দিয়ে না থাকেন যে নির্ধারিত সময়ের মধ্যে যদি চুক্তিটার পারফরমেন্স করা না যায়, সেক্ষেত্রে
বিলম্ব হলে বিলম্বিত সময়ের মধ্যেও পারফরমেন্স করা যাবে, তবে এই বিলম্বিত সময়ের মধ্যে পারফরমেন্সের শাস্তি হিসেবে বা এটার মানে ডিফল্ট হিসেবে ক্ষতিপূরণ দিতে হবে। এইটা যদি চুক্তি করার সময় সেট করা না থাকে তাহলে তিনি কোনো তিনি যদি বিলেটেড স্টেজে গিয়ে যদি পারফরমেন্স অ্যাকসেপ্ট করেন সেটা তাকে এমনি অ্যাকসেপ্ট করতে হবে। মনে করেন সেকেন্ড উদাহরণটাকে আমরা যদি ধরি, 1 মাসের মধ্যে বাকি টাকা নিয়ে ক্রেতা টাকা জোগাড় করে আসতে পারলো না, আমার কাছ থেকে বিক্রেতার কাছ থেকে সম্পত্তির দলিলটা রেজিস্ট্রি করে নিয়ে যাওয়ার জন্য তিনি বিক্রেতাকে বললেন যে ভাই আমাকে আর 10টা দিন সময় দেন, 15টা দিন সময় দেন, বা আরেকটা মাস সময় দেন, আমি টাকা প্রায় জোগাড় হয়ে গেছে, আরেকটা মাস সময় দিলে আমি এটা বাকি টাকাটা জোগাড় করে ফেলতে পারবো। আমি তাকে সময় দিচ্ছি, ঠিক আছে? তো সময় দেওয়ার সময় তাকে বললাম না যে ভাই, এই কথা তাকে বললাম না যে আপনাকে সময় দিব, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এই যে 1 মাস দেরি করাইলেন সেটার কারণে এখন দাম বেড়ে যাবে, বাড়তি দামে আপনাকে এটা নিতে হবে, আদারওয়াইজ আমি আপনাকে দিব না। এই কথা যদি না বলি, এমনিতেই তাকে সময় বাড়িয়ে দিলাম নির্ধারিত সময়ের পরে গিয়ে। এখন যখন সে এই টাইম ওভার হয়ে যাওয়ার পর বিলেটেড স্টেজে এসে যখন সে বলছে যে ভাই আমি এখন রেডি, আপনি আমার টাকাটা নেন, আমাকে সম্পত্তির দলিলটা রেজিস্ট্রি দেন, ওই সময় গিয়ে যদি আমি বলি যে ভাই তোমাকে 1 মাসের জায়গায় তুমি 2 মাস করছো, এখন 2 মাস করছো যেহেতু তোমাকে এখন সম্পত্তির দামটা এখন বাই দিস টাইম মার্কেট দাম বেড়ে গেছে, মার্কেট ভ্যালু বেড়ে গেছে, সুতরাং তোমাকে এখন নিতে হলে বাড়তি দামে নিতে হবে, এই কথা যদি আমি প্রথমে না বলি, অর্থাৎ যখন তাকে আমি টাইমটা রিল্যাক্স করে দিচ্ছি তখন গিয়ে যদি না বলি, এখন এসে যদি পারফরমেন্সের টাইমে বিলেটেড স্টেজে পারফরমেন্সের টাইমে বলি তাহলে হবে না। আর যদি আগে কন্ডিশন দিয়ে দিই যে ঠিক আছে আমি তুমি 1 মাসের জায়গায় আরো তোমাকে 6 মাস দিলাম, অসুবিধা নেই, কিন্তু তোমাকে সেক্ষেত্রে এটা কম্পেনসেশন হিসেবে বাড়তি দাম দিতে হবে, এটা যদি তাকে প্রথমেই বলে দিই এবং সে যদি মেনে নেয় তাহলে সেক্ষেত্রে এই বিলেটেড স্টেজে বা বিলেটেড পিরিয়ডে গিয়ে তাকে পারফরমেন্সের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে। এটা হচ্ছে মানে মানে বিষয়টা হচ্ছে, এটা বোধহয় আপনাদের একটা প্রশ্ন বোধহয় কমন থাকে মনে হয় এরকম, যে ওয়েদার টাইম ইজ দ্য এসেন্স অফ কন্ট্রাক্ট, এটাকে মানে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বলা হতে পারে। সেক্ষেত্রে এই 55 দ্বারা যে সিচুয়েশনটা 3টা-4টা সিচুয়েশন বললাম, এই সিচুয়েশনের আলোকে এই বিষয়টা আসবে। তো সেই ক্ষেত্রে যখন যদি মানে 1 মাস অতিবাহিত হওয়ার পর যখন আরো 1 মাস বা 2 মাস সময় দেয়া হচ্ছে, তখন আপনি বললেন যে মানে এই জায়গার দাম ওই মাসে বেড়ে গেলে তখন তাকে কিছুটা বাড়তিতে দাম দিতে হবে। তো ওই বাড়তি মানে আমার তো প্রথমে মনে করেন একটা এগ্রিমেন্ট হয়েছে 5 লাখ টাকা করে আচ্ছা, বন্ধক। আপনি ওই উদাহরণটাতে যান, ওই যে বললাম যে নির্ধারিত 3 বছরের মধ্যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিট করে দিতে কনস্ট্রাকশন কমপ্লিট করতে না পারলে আরো 6 মাস বা এতদিন গ্রেস পিরিয়ড হিসেবে দেওয়া হবে। এর মধ্যেও না পারলে কি করা হবে বলা হচ্ছে যে যতদিন দেরি হবে ততদিনের জন্য পার মান্থ প্রতিটা ফ্ল্যাটের এগেইনস্টে 20,000 টাকা করে, সে মনে করেন আমার 10টা ফ্ল্যাট 20,000 টাকা করে 2 লাখ টাকা করে আমার পার মান্থে দিতে হবে কম্পেনসেশন হিসেবে, এই যে লেট হচ্ছে সেইটার কারণ। কিন্তু এ ধরনের কোনো কন্ডিশন যদি আগে থেকে দেওয়া না থাকে, চুপচাপ আছি, 3 বছরের মধ্যে কনস্ট্রাকশন কমপ্লিট করার কথা, সে 3 বছর কমপ্লিট করতে পারলো না, 3 বছরের জায়গায় 4 বছর 5 বছর লেগে গেল, এখন 3 বছরের মাথায় আমি তাকে কিছু বললাম যে ভাই আপনি এখন 3 বছর চুক্তি অনুযায়ী 3 বছর পার হয়ে গেছে, এখন আর আপনি চুক্তি টাইমলি যেহেতু পারফর্ম করতে পারেন না, এই অবস্থায় চুক্তির এখানে শেষ, এই কথা বললাম না, আমি তাকে পারফর্ম করার সুযোগ দিচ্ছি, তাকে ইন্ডালজেন্স দিলাম, সে বিলেটেড স্টেজে গিয়ে মানে সময় নিয়ে দেরি করে পারফরমেন্সের টাইম যখন কমপ্লিট হয়ে আসলো, তখন যখন সে আমার ফ্ল্যাট বুঝাই দিতে আসলো, এইবার আমি তারা বলতেছি ভাই আপনি যে 3 বছরের জায়গায় 5 বছর করছেন, এই 2 বছরের জন্য আমার কম্পেনসেশন দেন, আপনি আমার এই 2 বছরের জন্য প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য পার মান্থ হিসেবে 2 বছরের 12×24 মাসের জন্য আপনি আমার এইভাবে দেন, টাকা দেন। অর্থাৎ এটা যদি কন্ডিশন যদি প্রথমে দেওয়া না থাকে তাহলে পরে গিয়ে আর বিলেটেড স্টেজে পারফরমেন্স অ্যাকসেপ্ট করলাম, কিন্তু
এটা কম্পেনসেশনের ভিত্তিতে আমি এই পারফরমেন্সটা অ্যাকসেপ্ট করতেছি, এটা যদি আগে থেকে কন্ডিশন দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আর কম্পেনসেশন দাবি করা যাবে না, এই কথাটাই বলা হচ্ছে এখানে। জি স্যার, ওইটা বুঝছি না। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো স্যার, মানে যখন সে তার ডিউ টাইমে পারফরমেন্স করতে পারবে না, পরে আমি তাকে সময় দিলাম, তো সময় দেওয়ার কারণে তাকে কিছুটা কম্পেনসেশন পে করতে হবে। তো ওই কম্পেনসেশন পে করার ব্যাপারটা কি আবার চুক্তি যেটা ডিড করা হবে ওইখানে আবার আনতে হবে না? ডেফিনেটলি এটা যদি মেবি হতে পারে যে আপনার মানে যদি মানে মূল জায়গার যে চুক্তিতে ব্যাপারটা না, বললেন। মূল কোনো কারণে হ্যাঁ। সাপোজ মনে করেন এটাকে আপনি মানে মূল অরিজিনাল চুক্তিতে এই ধরনের মানে কোনো ধরনের এই ধরনের কোনো কন্ডিশন বা কনসিকুয়েন্স রাখা হয়নি যে এইটা এই সময়ের মধ্যে না হলে কি হবে না হবে সেটা আমরা মূল চুক্তি করার সময় করলাম না, কিন্তু যখন সিচুয়েশন আসলো, সিচুয়েশন তৈরি হলো যে এই ওই সিচুয়েশনে গিয়ে এখন মানে অ্যাজ এ ম্যান অফ প্রুডেন্স যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা সম্পূরক চুক্তি করে এই জিনিসটাকে লিখিতভাবে যে হ্যাঁ এখন এই যে দেরিটা হচ্ছে এই দেরি হওয়ার কারণে কি হবে না হবে। হ্যাঁ, এটা একটা মানে এডিশনাল একটা কন্ট্রাক্ট করতে হবে। জি, করা উচিত, আর যদি না করে তাহলে ঠকতে হবে আর কি। তখন এটা ঠকবে পরে যদি অস্বীকার করে। জি স্যার, থ্যাংক ইউ স্যার এটার জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে একটু এখানে শেষ করব। স্যার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে চুক্তির কার্য সম্পাদন করবে, ওরকম তো একটা চুক্তি হলো, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওনারা পারফর্ম করতে পারলো না। সেক্ষেত্রে স্যার ওই চুক্তিটা শেষ করার জন্য মানে কি করতে হবে? চুক্তিটা শেষ করার জন্য কি করতে হবে? জি স্যার, পদক্ষেপটা কি হবে স্যার? পদক্ষেপটা হচ্ছে যে এখন মনে করেন চুক্তি আপনি যদি মনে করেন যে আমি এই যেহেতু সে নির্দিষ্ট সময়ের মধ্যে পারলো না, আমি তার চুক্তিতে যেহেতু কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে পার না পারলে কি হবে সেই ধরনের কোনো স্কোপ রাখা হয়নি তার জন্য, বা তার সময় বাড়াই দেওয়া হবে না কি হবে সে ধরনের কোনো কথাবার্তা নাই। এখন এই জায়গায় এসে আমি বলতে পারি যে না, নির্দিষ্ট সময় পারো নাই, ওকে তোমার সাথে চুক্তি শেষ, তোমার সাথে তালাক, তুমি এখন টাটা বাই বাই, অর্থাৎ চুক্তিটা আপনি তারে নোটিশ দিয়ে টার্মিনেট করে দিতে পারবেন। জি স্যার। স্যার এটা আদালতের মাধ্যমে হতে হবে না? না, আদালতের মাধ্যমে আদালতে যাবেন পরে, আগে প্রথমে নিজেই নোটিশ দিয়ে পারবেন, আদালতের বিষয় আসবে পরে। আদালতে যাওয়া লাগলে সেটার বিষয় আসবে পরে, প্রথমে আগে আপনি নোটিশ দিয়ে তালাক দিবেন, তারপরে না পরে আদালতে যাওয়া লাগলে আদালতে যাবে, প্রথমে তো নিজে নিজে নোটিশ দিবেন। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আগামী দিন আমরা এই আমাদের মোটামুটি ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই পারফরমেন্সের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি সংক্রান্ত বিধিবিধানটা আমরা মানে মোটামুটি এটাই আমরা যেটুকু আলোচনা করলাম। আগামী দিন আমরা ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স, চুক্তির পারফরমেন্স ইম্পসিবল হয়ে যাওয়ার মাধ্যমে চুক্তি হয়েছে, এর পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা পারফর্ম করা যাবে না, পারফরমেন্সটা ইম্পসিবল হয়ে গেছে, তখন গিয়ে কিভাবে কি হবে না হবে সেই সংক্রান্ত বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার নির্দিষ্ট সময়ের পরে সময় বাড়ায় দেওয়ার জন্য যেটা আবার নতুন করে একটা চুক্তি হবে, ওটা স্যার প্রথম চুক্তিটার সাথে সম্পর্কযুক্ত আরেকটা লিখিত চুক্তি হবে না স্যার? সেটা আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে এটাকে সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট বা সম্পূরক চুক্তি এই ধরনের বলা হয়ে থাকে। জি স্যার। স্যার ওটার মধ্যে স্যার আমাদের যাদের যেরকম ডিমান্ড এবং কার কি করণীয় ওটা মানে উল্লেখ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে না? সেটা বিষয়টা হচ্ছে মানে দুপক্ষ মিলে যেটা ঠিক করবে যে আমাদের মূল চুক্তি আমরা যেটা যেভাবে করার কথা ছিল সেভাবে আমরা করতে পারছি না, এখন আমরা যেই চুক্তির পুরোটা বা আংশিক যেটুকু অংশ বা যেটা নন পারফরমেন্স হয়েছে আমাদের, সেটাকে আমরা এখন নতুন আরেকটা চুক্তি ডিসচার্জ অফ কন্ট্রাক্ট বাই নিউ এগ্রিমেন্ট একটা বিষয় আমরা প্রথম দিন যেটা বলেছিলাম এটা সেটার মধ্যে পড়বে, অর্থাৎ এই যে সম্পূরক চুক্তিটা এটা বেসিক্যালি একটা নতুন চুক্তি, এই নতুন চুক্তির মাধ্যমে যেটুকু অংশ নন পারফর্ম হয়েছে সেটাকে রিপ্লেস করে নেওয়া হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে?
স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার কোনো জায়গা জমি বেচা বিক্রির ক্ষেত্রে যদি বায়না করা হয় বায়নাটা আর কি আইনগতভাবে কতদিন থাকতে পারে চুক্তিটা? যতদিন আপনি লিখবেন, যদি আর আপনি আপনারা যদি আপনি যদি কোনো কিছু না লিখেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস। জি স্যার, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। স্যার সময় উল্লেখ না থাকলে 6 মাসের সময় হিসাবে ধরা হবে স্যার ওটা? সর্বোচ্চ 6 মাস পর্যন্ত চুক্তিটা ভ্যালিড থাকবে, অর্থাৎ 6 মাসের মধ্যে বেচা কিনা কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।